নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি ক্যাপাসিটরের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ক্যাপাসিটরের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, কিন্তু এই প্রবলেমটারই বিভিন্ন পার্ট রয়েছে। টোটাল 3টে পার্ট রয়েছে। নিট, জয়েন্ট, অ্যাডভান্সড, এনসিইআরটি এগুলোর জন্য আমাদের বোর্ডের জন্য, এটা কাউন্সিলের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই প্রবলেমটা। সেটা হচ্ছে কিউবিক্যাল নেটওয়ার্ক অফ ক্যাপাসিট্যান্স। আশা করি তোমরা এই ব্যাপারটা জেনেছো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যে বার করতে হয়, সেটা যদি প্যারালাল থাকে ক্যাপাসিট্যান্স, অর্থাৎ সমান্তরাল সমবায় থাকে, দুটোরই আমি সি ধরলাম, তাহলে সমান্তরাল সমবায় হলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে কত? যোগ হয়ে যাবে, মানে সি প্লাস সি, সি প্যারালাল ইকুয়াল টু সি প্লাস সি ইকুয়াল টু 2c। আর শ্রেণীতে যদি থাকে সি আর সি, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? সি বাই টু, অর্থাৎ 1/cs ইকুয়াল টু 1/c প্লাস 1/c। তাহলে cs, সি সিরিজ ইকুয়াল টু সি বাই টু। অর্থাৎ আমরা মাধ্যমিকে যে রোধ চ্যাপ্টারটা পড়েছিলাম, অর্থাৎ কারেন্ট, ইলেকট্রিসিটি, প্রবাহিত রোধ, সেখানে রোধের যে কম্বিনেশনটা ছিল তার এখানে কনসেপ্টটা কিন্তু ঠিক উল্টো। অর্থাৎ রোধের ক্ষেত্রে যেটা প্যারালাল হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু সিরিজ, মানে প্যারালালে এটা যোগ হবে আর সিরিজে কি হবে, অনন্য দিয়ে যেটা হবে ফর্মুলাটা সেটা। এই বেসিক আইডিয়াটা আশা করি তোমরা পেয়েছো এতদিনে। এটা নিয়ে আমরা এই প্রবলেমটাকে এগোবো। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিউবিক্যাল নেটওয়ার্ক, অর্থাৎ কিউব মানে লুডুর ছক্কা, কিউব একটা জ্যামিতিক ফিগার বলতে পারো, লুডুর ছক্কা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান এবং তল কটা রয়েছে সেটা আমরা যদি দেখতে পারি 1 2 3 4 5 6, 6টা তল দিয়ে ঘেরা একটা ঘনবস্তু, 3D একটা ফিগার। তাহলে এই কিউবের অ্যাক্রসে এখানে টোটাল, এখানে প্রত্যেকটা বাহুতে একটা করে ক্যাপাসিটর রয়েছে। তার মানে প্রত্যেকটা বাহুতে যদি একটা করে ক্যাপাসিটর থাকে, তাহলে কিউবের কটা বাহু হচ্ছে? কিউবের বাহু হচ্ছে 12টা, 12 সাইডস অফ এ কিউব। আর তল হচ্ছে কটা? 6টা, অর্থাৎ 1 2 3 4 আর উপর নিচে দুটো, 6টা তল আর 12টা বাহু, 12 সাইডস। তাহলে এই কিউবে তাহলে 12টা ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাদেরকে বার করতে হবে, অর্থাৎ তুল্য সমবায়, এটা যে তুল্য ধারকত্ব, এই 12টার আমাদেরকে বের করতে হবে অ্যাক্রস এ বি। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 আর পার্ট 3তে আমরা আরও বিভিন্ন সাইড দিয়ে দেখব, সেটা আমি আসবো পরে। তাহলে এ আর বি, অর্থাৎ এটা হচ্ছে বডি ডায়াগোনালের অ্যাক্রসে যদি আমাকে বের করতে হয়, বডি ডায়াগোনালের অ্যাক্রসে আমাকে বের করতে হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তাহলে আমি কিভাবে বের করব? এখানে একটা ইমাজিনারি ব্যাটারি ধরে নিতে হবে, যেটা লাগানো আছে অ্যাক্রস এ বি। তাহলে এখানে ধরে নিলাম একটা ইমাজিনারি ব্যাটারি লাগানো আছে এভাবে, যার পোটেনশিয়াল ধরলাম ভি, বিভব পার্থক্য ভি এ বি এর মধ্যে। তাহলে এখন দেখো, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে আমরা এটাকে বার করব। চার্জ ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে যদি বার করি, তাহলে এ পয়েন্টে এসে যদি কিউ আধান থাকে আমার, তাহলে 3টে পথ পাচ্ছে, প্রত্যেকটা ক্যাপাসিটরের ভ্যালু কিন্তু সি, অর্থাৎ 12টারই ভ্যালু হচ্ছে সি। তাহলে এ পয়েন্টে এসে 3টে পথ পাবে, অ্যাক্রস, এদিকে অ্যাক্রস, এদিকে আর এদিকে, অর্থাৎ এই বরাবর একটা যাবে, এই বরাবর একটা পথ আর এই বরাবর একটা পথ, এবং প্রত্যেকটা পথেরই ক্যাপাসিট্যান্স কিন্তু সেখানে সি ক্যাপাসিটর লাগানো আছে। তাহলে যেহেতু 3টেই ইকুয়াল, তাহলে আমি বলতে পারি এখানে যদি কিউ আধান আসে, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে 3টে পথ, তাহলে 3 ভাগে ভাগ হবে। তাহলে এখানে হলো কত? q/3, এখানেও এলো q/3 এবং এখানেও এলো q/3, অর্থাৎ
তিনটে পথে কিউ চার্জ এখানে ছিল, কিউ চার্জ তিনটে পথে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল কিউ বাই থ্রি কিউ বাই থ্রি কিউ বাই থ্রি সমান 3 ভাগে। আচ্ছা এইবার এইখানে কিউ বাই থ্রি এলো, এসে এ কটা পথ পাবে? একটা দুটো পথ পাবে। তাহলে কিউ বাই থ্রি এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে দুটো পথে, দুটো পথে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে কত হবে? কিউ বাই সিক্স, কিউ বাই সিক্স। আচ্ছা সিমিলারলি কিউ বাই থ্রি এখানে গিয়ে কটা পথ পাচ্ছে? এই বরাবর একটা পথ পাচ্ছে, এই বরাবর একটা পথ পাচ্ছে। তাহলে এখানেও এই কিউ বাই সিক্স, এখানেও কিউ বাই সিক্স। সিমিলারলি কিউ বাই থ্রি এখানে গিয়ে কটা পথ পাচ্ছে? একটা এই দিকে, অর্থাৎ এখানেও কিউ বাই থ্রি, আর এই বরাবর কিউ বাই থ্রি। আচ্ছা এইবার দেখো এইখানে গিয়ে কিউ বাই সিক্স এখান দিয়ে গেল, এখান দিয়ে কিউ বাই সিক্স গেল, মিলিত হয়ে এখানে কি দাঁড়াবে? কিউ বাই থ্রি জুড়ে গেল। সিমিলারলি আমরা যদি দেখি এখান দিয়েও কিউ বাই সিক্স এখান দিয়ে এলো, তাহলে এখানে গিয়ে দাঁড়াবে এইটাতে কিউ বাই সিক্স। আচ্ছা আবার এখান দিয়েও যদি যায় কিউ বাই থ্রি এখানে দুটো পার্টে বিভক্ত হয়েছিল, এদিকে কিউ বাই সিক্স ছিল, এদিকে এটাও কিউ বাই সিক্স হবে, এটাও কিউ বাই সিক্স, আবার এখানেও কিউ বাই থ্রি, এখানেও কিউ বাই সিক্স ছিল, তাহলে এখান দিয়ে যাবে কত? কিউ বাই থ্রি। তাহলে বোঝা গেল চার্জ ডিস্ট্রিবিউশনটা। আমি আরেকবার বলি যাতে কোনো সমস্যা না হয়। একটা ইমাজিনারি ব্যাটারি এখানে কানেক্ট করলাম, ভোল্টেজ হচ্ছে যে ভি। তাহলে এখানে যদি কিউ আসে তাহলে কিউটা তিনটে পথ পাচ্ছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটেতেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে কিউ বাই থ্রি কিউ বাই থ্রি কিউ বাই থ্রি। কিউ বাই থ্রি এখানে এসে আবার দুটো করে পথ পাচ্ছে, তাহলে দুটো কিউ বাই থ্রি যদি দুটো পথে ডিস্ট্রিবিউট হয় তাহলে কিউ বাই সিক্স দাঁড়ায়, এবং তারা আবার জুড়ে গিয়ে এখানে কিউ বাই থ্রি হয়ে যায়। এবার আমাকে একটা বদ্ধ পথ নিতে হবে, ক্লোজড লুপ। আমাকে নিতে হবে। তাহলে ক্লোজ লুপ আমি কি বরাবর নেব? পথটা এ ই ডি বি এ, এ ই ডি বি এ, এই পথটা দেখো একটা ক্লোজ লুপ হতে পারে। তাহলে ভি যদি বিভব পার্থক্য এখানে দাঁড়ায় তাহলে ভি ইকুয়াল টু আমি বলতে পারি এটাই তো খরচ হচ্ছে ভি এ মাইনাস ভিই প্লাস ভিই মাইনাস ভিডি প্লাস ভিডি মাইনাস ভিডি। এখানে দেখো মাইনাস ভি প্লাস ভি কেটে যায়, মাইনাস ভিডি প্লাস ভিডি কেটে যায়, আলটিমেটলি ভি এ মাইনাস ভিডি কিন্তু থাকে, দ্যাট ইজ ভি, অর্থাৎ এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি এ মাইনাস ভিডি, আমরা ক্যাপাসিটরের ফর্মুলায় আমরা কি জেনেছিলাম? কিউ প্রপোর্শনাল ছিল ভি, আমার আগের ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, সেখানে এটা ফান্ডামেন্টাল ফর্মুলা, কিউ প্রপোর্শনাল টু ভি, দ্য চার্জ ইজ প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল। তাহলে কিউ ইকুয়াল টু ছিল সি, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়াবে কত? কিউ বাই সি। তাহলে ভি এ মাইনাস ভি ই যদি দাঁড়ায় তাহলে এখানে চার্জ কত আছে? কিউ বাই থ্রি, এই ক্যাপাসিটরের চার্জ কত? কিউ বাই থ্রি ডিভাইডেড বাই সি প্লাস ভি মাইনাস ভিডি, এই ক্যাপাসিটরের কত? কিউ বাই সিক্স বাই সি প্লাস ভিডি মাইনাস ভিডি, এই ক্যাপাসিটরের কত আছে? কিউ বাই থ্রি বাই সি। তাহলে জুড়ে দাও সবগুলোকে সি। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে 3 নিচে নামলো, 6c যদি হয় তাহলে 3 2q প্লাস q প্লাস তাহলে 5q বাই 6c। তাহলে আলটিমেটলি কিউ বাই ভি কি দাঁড়াচ্ছে? কিউ বাই ভি এখানে দাঁড়াচ্ছে 6c বাই 5, অর্থাৎ কিউ বাই ভি আমরা দেখলাম আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ালো 6c বাই 5, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইজ
6c/5, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এটা আমি চার্জ ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে বার করলাম। আরও বিভিন্ন মেথডে এটা বার করা যেতে পারে অ্যাক্রস এবি। এবার নেক্সট প্রবলেমটা আমি আসবো, তাতে এ আর বি অ্যাক্রসে হবে না, অ্যাক্রস ফেজ, এটা হলো বডি ডায়াগোনালের অ্যাক্রসে। এবার আমি ফেজ ডায়াগোনালের অ্যাক্রসে বার করবো, অর্থাৎ অ্যাক্রস এ আর ডি। এটা পার্ট 2তে আমরা এই প্রবলেমটাকে ক্যালকুলেট করছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এ আর ডি, অর্থাৎ ফেজ ডায়াগোনালের অ্যাক্রসে। আগেরটা ছিল অ্যাক্রস এ অ্যান্ড ডি, এবার হচ্ছে এ আর ডি, ফেজ ডায়াগোনালের অ্যাক্রসে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করব। এইটা বার করার জন্য আমরা একটা নতুন প্রসিডিওর অ্যাপ্লাই করব, মেথড বলা যেতে পারে। মেথডটার নাম হচ্ছে কানেকশন রিমুভাল মেথড। অর্থাৎ অনেক সময় সার্কিটে কিছু আননেসেসারি কানেকশন থাকে, এরা না থাকলেও সার্কিটের কিছু যায় আসে না, কিন্তু থেকে কি করে ক্রিটিক্যাল করে দেয় সার্কিটটাকে, অর্থাৎ আমাদের বুঝতে অসুবিধা হয়। অথচ এদেরকে যদি রিমুভ করে দেওয়া যায় তখন কিন্তু সার্কিটটা খুব সিম্পল হয়ে যায়। তার জন্য এই আননেসেসারি কানেকশনগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে। তবে এই প্রসিডিওরটা বা এই মেথডটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে দেখতে হবে সার্কিটটা সিমেট্রিক সার্কিট কিনা। সিমেট্রিক সার্কিট বলতে এখানে তোমরা দেখো, আমরা যদি এই একটা GHEF এই একটা প্লেন চিন্তা করি, প্লেন, তাহলে এই প্লেনের রেসপেক্টে এ আর ডি থেকে দেখলে, এ থেকে দেখলেও যা পাবো ডি থেকে দেখলেও কিন্তু সেম পাবো। তাহলে এরা একে অপরের মিরর ইমেজ বলা যেতে পারে, অর্থাৎ সার্কিটটা কিন্তু এই প্লেনের রেসপেক্টে সিমেট্রিক অ্যাক্রস প্লেন GHEF। তাহলে এই সিমেট্রিক প্লেনের মধ্যে যে কটা ক্যাপাসিটার আছে তাদেরকে আমি কিন্তু রিমুভ করে দিতে পারবো, অর্থাৎ এদেরকে রিমুভ করলেও আমার কোনো সমস্যা নেই। তাহলে এইটা আর এইটা, এই দুটো ক্যাপাসিটারকে রিমুভ করব, তাহলে সার্কিট ডায়াগ্রামটা কি দাঁড়াবে রিমুভ করার পর। এই দাঁড়াবে, অর্থাৎ এইটা এইটা আর এইটাকে আমি এখান থেকে রিমুভ করেছি। তাহলে আমার বাকি ক্যাপাসিটারগুলো এখানে রয়েছে, অর্থাৎ রিমুভ করার পর দুটো রিমুভ করার পর 10টা ক্যাপাসিটার আমার হাতে রয়েছে। আচ্ছা, এইবার দেখো প্রত্যেকটারই ভ্যালু সি, প্রত্যেকটা ক্যাপাসিটারের ভ্যালু সি যেমন ছিল আগে। এবার এই দুটো ক্যাপাসিটার কি, যেহেতু এখানে আর কোনো ব্রাঞ্চ যায়নি, সিরিজ কম্বিনেশন আছে। সিমিলারলি এটাও কি আছে, সিরিজ কম্বিনেশন আছে। সিমিলারলি নিচেও এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ। তাহলে এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা দাঁড়ায়, সি যদি সিরিজ হয় তাহলে C/2, আবার এখানে C/2। সিমিলারলি নিচেও C/2 C/2, এটা হচ্ছে A, এটা হচ্ছে D। বাকি থাকলে দুটো, অর্থাৎ এখানে একটা C আছে, এখানে একটা C আছে, এদেরকে আমি এখানে লাগিয়ে দিতে পারি, এইভাবে তারা রয়েছে। তাহলে এইবার সার্কিট ডায়াগ্রামটা অনেকটাই সিম্পল হয়ে গেল। এখান থেকে কিভাবে বের করা যায়, C/2 C/2 এরা কিসে রয়েছে, প্যারালাল রয়েছে, এখানে C এখানে C, তাহলে প্যারালাল রয়েছে, তাহলে যোগ হবে, সিম্পল অ্যাডিশন। তাহলে C C
সি, এইখানে আবার C/2 C/2 এরা কিসে রয়েছে? সি এ ডি। তাহলে এই তিনটে সিরিজ কম্বিনেশন, মানে এখান থেকে কি দাঁড়ায় ফিগারটা C/3, তারপরে সি অ্যাক্রস এ ডি। তাহলে ফাইনাল অ্যান্সার C/3 আর সি প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে C/3 আর সি যোগ করলে দাঁড়ায় ফাইনালি 4C/3। তাহলে আগেরটা ছিল 6C/5, এবার হলো 4C/3 ফেজ ডায়াগোনালের অ্যাক্রসে, অর্থাৎ অ্যাক্রস এ আর ডি। তাহলে আমরা যদি পয়েন্টগুলোকে চেঞ্জ করে নিই তাহলে কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর পার্টে আমি একটাই সাইডের অ্যাক্রস এ আর ই বার করব এবং দেখব ভ্যালুটা কী দাঁড়ায়। পার্ট 3-তে আমরা দেখব একটাই ফেসের একটা সাইডের অ্যাক্রসে, অর্থাৎ এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। সেক্ষেত্রে প্রত্যেকটি 12টারই ভ্যালু হচ্ছে সেম সি। তাহলে এই সার্কিটটাকে কিভাবে আবার সিম্পলিফাই করা যেতে পারে এখান থেকে? এখান থেকে শুরু করছি। তাহলে এইটা হলো আমার সি। এবার এখান থেকে দুটো পথ, মানে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, এদিকে একটা এদিকে একটা। তাহলে এই দুটো ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে যেহেতু বেরিয়েছে, তাহলে এরা প্যারালাল কম্বিনেশনে আছে, কারণ এখানে এসে ডিভাইড হচ্ছে রাস্তাটা। তাহলে সি সি, তাহলে এটাকে কিভাবে রাখা যেতে পারে এখানে? সি সি। সিমিলারলি এটা হলো এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। বি প্রান্ত থেকেও দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, এদিকে একটা এদিকে একটা। তাহলে এখান থেকেও আমরা দুটো ক্যাপাসিটারকে এইভাবে দিতে পারি। সি সি। আচ্ছা, একই রকমভাবে এবিকে যেমন দেখলাম, আমরা ইডির থেকেও এটাকে দেখতে পারি। এখান থেকেও দুটো রাস্তা বেরিয়েছে, আবার ডি প্রান্ত থেকেও দুটো রাস্তা বেরিয়েছে। তার মানে এখানে আচ্ছা এই দাঁড়ালো, এটা হলো ইডি। তাহলে কটা ক্যাপাসিটার হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, বাকি থাকলো দুটো। অর্থাৎ এই একটা আর এই একটা, মানে এইচ সি আর এফ জি। এটাকে কিভাবে দেওয়া যেতে পারে? এইভাবে থাকবে, অর্থাৎ এইচ সি আর এফ জি। তাহলে এই হলো আমার সিম্পলিফাইড সার্কিট। তাহলে এবার আস্তে আস্তে এবার এখান থেকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে কিভাবে করব? এরা এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে প্যারালাল কম্বিনেশনে রয়েছে মানে সি আর সি কী হবে প্রত্যেকেই আমরা জানি, 2C। সিম্পল অ্যাড প্যারালালে থাকলে, তাহলে সি এখানে টু সি, আচ্ছা এখানেও এরা সি সি প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে এখানেও দাঁড়াচ্ছে 2C। আবার এখানেও সি সি দাঁড়াচ্ছে কিসে?
2c, সিমিলারলি এখানে দাঁড়াচ্ছে কি যে 2c, অর্থাৎ এ বি এর অ্যাক্রস এটা হলো সি। এবার নেক্সট এখান থেকে আসছি 2c c 2c সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন হলে ফর্মুলা 1/2c 1/c 1/2c, তাহলে 2c 1 c/2 2c আচ্ছা, এবার c/2 আর 2c কিসে রয়েছে, কি কম্বিনেশনে রয়েছে? সিম্পল অ্যাড, কারণ প্যারালাল কম্বিনেশনে রয়েছে। ফাইভ c/2 এখান থেকে আবার কি কম্বিনেশনে দাঁড়ায়, এরা সিরিজ হলে 5c/7 5c/7 c a b, এখান থেকে কি দাঁড়ায়? সিম্পল অ্যাড করলে আমার 12c/7, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু দাঁড়ালো 12c/7। তাহলে তিনটে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সামারি করলে কি দাঁড়ায়? প্রথমে ছিল আমার অ্যাক্রস এ আর এই বরাবর ছিল বডি ডায়াগোনাল অ্যাক্রসে, আমরা দেখলাম ভ্যালু দাঁড়ালো 6c/5। তারপরে এর অ্যাক্রসে অর্থাৎ ফেস ডায়াগোনাল এটার অ্যাক্রসে ভ্যালু দাঁড়ালো কত? 4c/3। অ্যান্ড ফাইনালি একটাই ফেসের দুটো কর্নারের অ্যাক্রসে ভ্যালু দাঁড়ালো 12c/7। এই ক্যালকুলেশনের উপর বেস করে এটা তোমরা মনেও রাখতে পারো, এই অ্যাক্রসে প্রবলেমগুলো আসতে পারে কম্পিটিটিভ এক্সামে। এত টাইম তোমরা পাবে না যে এই প্রবলেমগুলোকে এভাবে ধাপে ধাপে করা, তাহলে এই ভ্যালুগুলোকে তোমরা মনেও রাখতে পারো। এবং আরও বেশ কিছু জটিল সার্কিট রয়েছে, সেগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা, তাহলে একটা লাইক অবশ্যই দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।